নতুন সকাল। নমস্কার, পরম্পরা আয়ুর্বেদে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ভারতবর্ষের অন্যতম বংশানুক্রমিক আয়ুর্বেদিক চিকিৎসক পরিবার পরম্পরা আয়ুর্বেদ, যারা বংশ পরম্পরায় আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে নিয়ে অধ্যাবসায় গবেষণা এবং আধুনিক প্রয়োগ কৌশলের মাধ্যমে এই আয়ুর্বেদ চিকিৎসা এক নবজোয়ার নবদিগন্ত আনতে পেরেছে, সেই পরিবারেরই এই প্রজন্মের উত্তরসূরি স্বনামধন্য আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, বহু প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বহু ব্যক্তিত্বের দ্বারা সম্মানিত আয়ুর্বেদ জগতের এক উজ্জ্বল নক্ষত্র। সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠানে ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদ। অনেক অনেক স্বাগত সেনকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। শুভ সন্ধ্যা আপনাকে। শুভ সন্ধ্যা অবশ্যই আমার বৃহত্তর পরম্পরা আয়ুর্বেদ এবং বৈদ্যস পরিবারের সবাইকে ঝকঝক এবং খুব প্রাসঙ্গিক সরাসরি ফোন ইন লাইভ প্রোগ্রামে আরও একটি সমস্যা নিয়ে আদ্যপ্রান্ত আলোচনার চেষ্টা করব আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে সাথে নিয়ে। একদমই তাই। এবং ডক্টর সেন রয়েছেন। আজকে যে বিষয়বস্তু মেরুদণ্ডের সমস্যা, অনেকেই ভোগেন, আজকে জানবো ওনার কাছ থেকে কারণ এবং কিভাবে এখান থেকে আমরা বেরিয়ে আসবো। একদমই। দেখুন, মেরুদণ্ড বা স্পাইনের সাথে কথাটার সাথে আমরা কিন্তু প্রচণ্ড রকম পরিচিত। মেরুদণ্ডের যত্ন নেওয়া উচিত ছোটোবেলা থেকে, কিন্তু ছোটোবেলা থেকে আমি বারবার আমার বিভিন্ন ফোনের লাইভ প্রোগ্রামে আমি বারংবার বলি যে আমরা যে মেরুদণ্ডের যত্ন নেব, এই যত্ন নেওয়াটা কিন্তু আমাদের হাতে নয়, এই যত্নটা আমাদের হাতের বাইরে। খুব প্রাসঙ্গিকভাবে বলতে পারি, যখন একটা ছোট্ট শিশু স্কুল যাচ্ছে, তার কাঁধে একটা বিশাল বড় বস্তা, হয়তো তার থেকেও ভারী সে বইয়ের বোঝা, আমরা তখন থেকে কিন্তু শুরু করলাম তিল তিল করে আমাদের জাতির ভবিষ্যতের মেরুদণ্ডের রোগ ধরিয়ে দেওয়া। আমি অনুরোধ করব সমস্ত অভিভাবকদের, যে স্কুলে ওই ভারী ভারী বস্তা প্রতিদিন বাচ্চাদের পিঠে নিয়ে বওয়ানো হবে, দেখুন কোনো স্কুলে ভর্তি করার আগে ওই স্কুলে সুইমিং পুল আছে কি না, ওই স্কুলে কী কী আউটডোর অ্যাক্টিভিটি আছে, ওই স্কুলের ক্যাম্পাসটা কত বড়, বাসে এসি আছে কি নেই, ক্লাসরুমে এসি আছে কি নেই, এগুলো যেমন ডিসকাশন হয়, তার আগে ডিসকাশন হওয়া উচিত যে ওই স্কুলেতে বইয়ের ব্যাগ নামক বস্তাটিকে রোজ ছোট্ট শিশুটি তার এই ছোট্ট মেরুদণ্ডের ওপর করে রোজ তাকে বয়ে বয়ে বাড়ি আনতে হবে না হবে না। কেন স্কুলে একটা ডেস্ক থাকবে না? কেন সেই ডেস্কের মধ্যে বই খাতা থাকবে না? কমন ম্যাটার। আমাকে দেবরাতী তখন খুব ছোট, কোনো একটি স্কুলে ক্লাস 2তে পড়ে, আবার পিটিএম ছিল, প্যারেন্ট টিচার্স মিটিং, এবং আমাকে যখন বলা হয়েছিল যে দেবারতী পরীক্ষায় সেকেন্ড হলো, ফার্স্ট কেন হতে পারলো না, আপনার মেয়ে, সব কিছুতে আপনার মেয়ে। তো আমার ম্যাটারটা যেটা, সেটা হচ্ছে যে আমি পরিষ্কার করে বললাম যে যেই বাচ্চাটা ঘুম থেকে ওঠার পর থেকে অলমোস্ট সন্ধ্যা অবধি আপনাদের কাছে থাকে, আপনারা এরপর এক্সপেক্ট করছেন ও বাড়িতে গিয়ে আর খাওয়া দাওয়া করবে না, নিজের পৃথিবীকে নিয়ে কোনো কিছু করবে না, সে আবার বই খাতা নিয়ে বসবে। এটা আপনার কোন চাইল্ড সাইকোলজির বইয়েতে লেখা আছে? এই ধরনের টিচারদের প্রথম মনস্তত্ত্ব পড়ানো উচিত, চিলড্রেন্স সাইকোলজি। সেখানে কোন পাতার কোন অধ্যায় লেখা আছে খালি পড়ে যাও, খালি পড়ে যাও, খালি পড়ে যাও। কোনো কোনো স্কুল টিচার তো আবার প্যারেন্টসদের বসিয়ে অপমান করেন, নিজেদেরকে কি একটা ভাবেন যে বাচ্চাদের মনস্তত্ত্ব তারাই বোঝেন। কিন্তু যদি শিক্ষিত প্যারেন্টস হন না, তারা খুব ভালো করে তাকে পাল্টা ট্রিটমেন্ট দিয়ে দেন যে হোয়াট ইজ চাইল্ড সাইকোলজি এবং কিভাবে একটা বাচ্চার সাথে বিহেভ করা উচিত। দুটো বাচ্চার ঝগড়া করা মানে দুজনকে আলাদা বেঞ্চে বসিয়ে দেওয়া নয়। দুটো বাচ্চার ঝগড়া হলো মানে একজন কাউন্সিলর থাকবেন প্রতি ক্লাসে, যিনি দুটো বাচ্চাকে মুখোমুখি বসিয়ে মিটমাট করিয়ে দেবেন, যাতে তারা আগামী দিনে আরও ভালো বন্ধু হতে পারে। এগুলো ভাববার সময় এসছে। তো আমি বলবো যে যেহেতু আমাদের বিশেষ করে প্রজন্মে আমি এক্সপেক্ট করব যে স্কুলে ডেস্ক থাকবে সেই স্কুলে যেন বাচ্চাদের পড়তে পাঠানো হয়। দ্বিতীয়ত, এই স্পাইনে অনেকগুলো অসুখ বিসুখ বাসা বাঁধে, যার জন্য আমরা নিজেরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী। আসবো আলোচনায়। কেউ আছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। কে বলছেন? নমস্কার দাদা। কে বলছেন? হ্যালো। হ্যাঁ,
মৌসুমী সর্দার বলছি, হাওড়া থেকে। আমি তো আমার বাবার সম্পর্কে জানতে চাই। আপনি কি ফ্যানের সামনে কথা বলছেন দাঁড়িয়ে? হ্যাঁ হ্যাঁ, স্যারের একটু সাথে কথা বলতে চাই। দূরে সরে যান, আমরা কিছুই শুনতে পাচ্ছি না। আরেকবার আপনার নামটা জানবো, জায়গাটা জানবো। সর্দার। বলুন। হ্যালো। হ্যাঁ বলুন এবার। জয়ন্ত সর্দার। আমি আমার বাবার জন্য জানতে চাই একটু। চটপট সমস্যাটা বলুন। হ্যাঁ স্যার, বলছি আমার বাবার মানে ঘাট থেকে কোমর পর্যন্ত খুব যন্ত্রণা হচ্ছে, আর সিট দাঁড়াটা আর তোমার হাঁটুগুলো প্রচন্ড যন্ত্রণা করছে, মানে ওপর নিচ করতে হয় তো, কাজে যায় ওপর নিচ করতে হয়, যন্ত্রণা হচ্ছে তো। হ্যাঁ, তো বাবার এটা কতদিনের যন্ত্রণা এরকম? এই 2-3 মাস হচ্ছে এটা, বলছে খুব যন্ত্রণা, মানে পাটা বিশেষ যন্ত্রণা হচ্ছে, তারপর সিট দাঁড়াটা তো একটু 2-3 কম। মাস ধরে এই যন্ত্রণায় উনি কষ্ট পাচ্ছেন, আপনি ডক্টর দেখাননি? না, আপনাকে মানে আপনার প্রোগ্রাম আমরা দেখি, না আপনাকে না, দেখানোর। আমার প্রোগ্রামের কথা বলছি না। আপনার 2-3 মাস ধরে বাবা কষ্ট পাচ্ছেন, আপনি তাকে বাড়িতে ফেলে রেখেছেন, ডাক্তার দেখাননি কেন? না, ডাক্তার দেখিয়েছি, ওষুধ দিয়েছে তো। এক্সরে করিয়েছেন? না না স্যার, করানো হয়নি। তাহলে এক্সরে করানো মানে তো তার চিকিৎসাই এখনো শুরু হয়নি। হাড়ের ভেতর কি কারণে যন্ত্রণা হচ্ছে, যদি স্পাইন হয় এমআরআই করতে হবে, আর যদি হাঁটু হয় মিনিমাম এক্সরে করতে হবে। তো এগুলো যদি করানো হয়নি মানে তার চিকিৎসাই এখন অবধি শুরু হয়নি। ঠিক আছে, আপনি হোয়াটসঅ্যাপে আপনার সমস্যাটা আমাকে এখন ভয়েস মেসেজ পাঠিয়ে রাখুন। আমার এক্সপার্ট টিম থেকে অবশ্যই জানাবে যে কোন মাসের কোন তারিখে কোন ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যেতে পারে। হাওড়া শিবপুর চেম্বারে কবে আসছেন? আমার হাওড়া শিবপুরে চেম্বার আছে। শিবপুরে এখন নেই, বলছি কবে? আমি তো জানি না, আপনি জানবেন ভালো আমার কোথায় চেম্বার আছে। আমি জানি না, আমার চেম্বারগুলো আমি জানি না। কেমন? আমার চেম্বারগুলো কবে কোথায় আছে না আছে আমি সত্যিই কিছু জানি না। ওগুলো দেখবেন নিউজ পেপারে বা টিভিতে বা এক্সপার্ট টিমে ফোন করলে তারা বলে দেবে। আমার এটা জানার সাবজেক্ট নয়। কেমন? সঙ্গে থাকুন। ধন্যবাদ। তো এমন কিছু ক্ষেত্রে পেশেন্টরা আসেন যাদের ক্ষেত্রে দেখা যায় প্রচণ্ড রকম কাঁধে ব্যথা হচ্ছে সার্ভাইকাল রিজিয়নে, এবং কাঁধে ব্যথাটা এতটাই হচ্ছে তিনি মাথা সামনের দিকে ঝুঁকে সোজা হতে পারছেন না। ব্যথাটা বেশিরভাগ ক্ষেত্রে হাতের পেছন দিক দিয়ে নিচের দিকে নামছে, এবং দেখা যায় যে তিনি বসে আছেন, হাতগুলো মনে হচ্ছে যেন ঝিঝি ধরছে, অবশ মতন লাগছে। খুব কমনলি আমরা পাই এরপর পিঠের মাঝখানে ব্যথা, দিস ডরসাল রিজিয়ন। এই পিঠের মাঝখানে ব্যথাটা কিন্তু খুব কম মানুষের হন, বেশিরভাগই হয় কিন্তু কোমর নয় কাঁধ। মাঝখানে ব্যথাটা কাদের হয়? যারা ধরুন সামনের দিকে কুঁজো হয়ে বাইক চালান, ঝুঁকে কুঁজো হয়ে বাইক চালান, কিংবা অনেক সময় দেখবেন লক্ষ্য করে অনেকে আছেন অ্যাড্রিনালিনের প্রভাবে জিমে গিয়ে দুমদাম ওজন তোলেন, ইউনিসেক্স জিম। অ্যাড্রিনালিনের প্রভাবে মনে হলো একটু ওজনটা তুলে ফেলি, গিয়ে তুলে ফেললো, তো তাদের একটা আসে ডরসালে পেন। আরেকটা খুব কমন ম্যাটার কাজ করে, যারা আগেকার দিনের যারা ক্লার্কের কাজ করতেন টাইপরাইটারের সামনে বসে, আর এখনকার দিনে সারাদিন কম্পিউটারের সামনে কাজ করেন, তাদের একটা কোমরে কিন্তু খুব পেন আসে। সমস্যা তখন হয় যখন কোমরের ব্যথাটা পায়ের পেছন দিক দিয়ে নামতে পারে বা পাশ থেকে নিচের দিকে নামে, দ্যাট ইজ সাইটিকা সিনড্রোম। সাইটিকা যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যা চলে আসবে, কারণ সাইটিকা আসা মানে কিন্তু তার পায়ের একটা চ্যালেঞ্জিং ইস্যু আসছে সামনে। তার টয়লেট করার প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, হয় তিনি টয়লেট একদম চাপতে পারবেন না, অথবা টয়লেট মনে হচ্ছে যে অসাড়ে হচ্ছে। বিছনা থেকে মাটিতে নামার পর তিনি সবথেকে মানে খুব খারাপ কন্ডিশনে থাকবেন একদম সকালটা, দুটো পা কোমর ধরে একদম মনে হবে স্টিফ হয়ে রয়েছে। সমস্যা কিন্তু আরও চ্যালেঞ্জিং হবে যদি সেটা হয় বর্ষাকাল বা শীতকাল, কিংবা যেদিন ধরুন খুব সিঁড়ি দিয়ে ওপর নিচ করছেন, দৌড়ঝাঁপ করছেন, সেই দিনগুলো। এর কারণ কি জানেন তো? আমাদের ক্লিনিকে যখন পেশেন্টরা আসেন মানে ডাক্তার পা ঝিঝি ধরে যাচ্ছে, এমন হয়ে যাচ্ছে, সামনের দিকে ঝুঁকে সোজা হতে পারছি না, এতটা সমস্যা হচ্ছে। তো তখন আমরা কিন্তু পেশেন্টকে ইনিশিয়াল বেদে বেশিরভাগ ক্ষেত্রেই তখন বলতে জানি সব প্যাথি করে লাস্ট আসেন আমাদের কাছে, সব কিছু করলাম এবার আয়ুর্বেদ করে, আয়ুর্বেদ মানে ইন্ডিয়ার ট্র্যাডিশনাল আয়ুর্বেদিস্ট ডক্টর দেবব্রত সেন, সেই হিসেবে আসেন আমার কাছে, তাও মোটামুটি বহু মাস পর ডেট পান। কিন্তু সমস্যাটা সেই জায়গায় দাঁড়িয়ে যায় তখন যখন হচ্ছে তার রিপোর্ট করিয়ে আনেন না, বা রিপোর্ট থাকলেও বাড়িতে আছে পুরনো রিপোর্ট আনেনি। এই ধরনের ব্যথার পেশেন্টের ক্ষেত্রে কিন্তু ভীষণ প্রয়োজন স্পাইনের ব্যথার ক্ষেত্রে এমআরআই।
এমআরআই রিপোর্টে নিউরোলজিক্যাল প্রবলেমগুলো ভালোভাবে বোঝা যায়, যেটা এক্সরেতে বোঝা যায় না। হাঁটুর জন্য একটা এক্সরে হলেও চলে যাবে ইনিশিয়ালি, কিন্তু স্পাইনের ক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট অংশের এমআরআইটা ভীষণ রকম প্রয়োজন। এমআরআই ছাড়া কিন্তু আমরা ট্রিটমেন্টটা কোনো অবস্থাতে শুরু করতে পারবো না বা প্রপারলি কন্টিনিউ করতে পারবো না। খুব কমন যেটা পাই, এমআরআই যদি করা হলো কোনো পেশেন্টের এবং করার পর আমরা দেখলাম যে সেখানে কিন্তু খুব কমনলি আমরা পাচ্ছি যে স্পাইনাল ক্যানেল, যেটা মেরুদণ্ডের মধ্যে, যেটা ভেতর দিয়ে ডিস্কগুলোর ভেতর দিয়ে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নিচের দিকে নামছে, ওটা ন্যারো হয়ে যায়, সরু হয়ে যায়। ভার্টিব্রাগুলোর সমস্যা, ওটা ন্যারো হয়ে যায়। এবং ন্যারো যখন ওটা হয়ে যাচ্ছে, ওটা কিন্তু নার্ভ রুটকে কম্প্রেস করছে, চাপ সৃষ্টি করছে। ডাক্তারি ভাষায় যাকে বলা হয় স্পাইনাল স্টেনোসিস। এই স্পাইনাল স্টেনোসিস শব্দটার সাথে অনেকেই পরিচিত, কিন্তু এটাকে ডাক্তারবাবুরা আমরা বলি স্পাইনাল ক্যানেল যখন ন্যারো হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায় এবং নার্ভ রুট যখন কম্প্রেশন হয়, চাপের মধ্যে থাকে, এখানে নার্ভ রুট প্রচুর ড্যামেজ হয়, প্রচুর ড্যামেজ হয়। এই অসুখের যত দ্রুত ট্রিটমেন্ট শুরু করা যায় ততটাই কিন্তু পেশেন্টের ভবিষ্যতের জন্য উপকারী। তা নাহলে পেশেন্ট প্রথমে বলবে ব্যথা, ব্যথার সাথে বলতে শুরু করবে জ্বালা করছে, লঙ্কা ঘষে দিলে যেমন জ্বালা করে সেরকম জ্বালা করছে বলতে শুরু করবে। কেউ আছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নয়াটি থেকে বলছি। কে বলছেন? নয়াটি থেকে বলছি, পিজিৎ শর্মা। বলুন। অজিত ঘোষ বলছি যে, হ্যালো বলুন। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলছি আমার মেয়ের স্টোন হয়েছে 10.8। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। না, স্টোন কোথায় হয়েছে বলতে হবে, এরকম ভাবে স্টোন হয়েছে বললে হবে না। কিডনিতে আপনার খুব তাড়াতাড়ি একজন নিউরোলজিস্টের সাথে কনসাল্ট করুন, খুব তাড়াতাড়ি। ওষুধ খাওয়াতে গেলেই সময় নষ্ট। খুব দ্রুত, যত দ্রুত পারবেন নিউরোলজিস্টের অ্যাডভাইস নিন, সঙ্গে থাকুন। ধন্যবাদ। আমি খুব প্র্যাকটিক্যাল বলে দিই, হ্যাঁ, ভীষণ প্র্যাকটিক্যাল বলে দিই। উনি ওষুধ খাইয়ে যতক্ষণ ধরে কিডনি স্টোনের পেছনে গবেষণা করবেন ততদিন কিডনি হাইড্রোনেফ্রোসিস হয়ে নষ্ট হয়ে যাবে। আমার ট্রিটমেন্ট হচ্ছে, যেটা অপারেটিভ ম্যানেজমেন্ট, পরিষ্কার বলে দেবো অপারেটিভ ম্যানেজমেন্ট, যেটা বলবো মেডিসিনের মাধ্যমে সেরে যাবেন সেটা সেরে যাবেন, যেটা ওষুধের মাধ্যমে সমস্যাটা নিয়ন্ত্রণে থাকবে, ভালো থাকবেন, সেটাও বলে দিই। আপনি সারবেন না, কিন্তু আপনার সমস্যাটা নিয়ন্ত্রণে থাকবে। আপনি যোগাযোগ করুন। ডে ওয়ানে এটা আমি জানিয়ে দিই। যাই হোক, যে আলোচনা ছিলাম যে এই স্টেনোসিস, স্পাইনাল স্টেনোসিস হচ্ছে এতটা একটা চ্যালেঞ্জিং অসুখ। এর বাইরে মেরুদণ্ড পাশাপাশিভাবে, সাপ যেমন ব্যাকে ওরকম পাশাপাশিভাবে বাঁকতে পারে, দ্যাট ইজ কল স্কোলিওসিস। ঠিক আছে, সাপ যেমন এরকম থাকে না এসের মতো, মেরুদণ্ড স্কোলিওসিস পেশেন্টের ক্ষেত্রে ওরকম হয়ে যায় একদম। একজন মানে পেশেন্টরা খুব কমনলি এসে বলেন যে এরকম স্লিপ ডিস্ক হয়েছে। এটা স্লিপ ডিস্ক হয়েছে মানে এমন নয় যে ডিস্কটা স্লিপ করে ওখান থেকে খুলে পড়ে গেছে। অ্যাকচুয়ালি দ্যাট ইজ কল্ড হার্নিয়েটেড ডিস্ক। মানে দুটো ডিস্কের মাঝখান থেকে, মাঝখানের যে মেটেরিয়ালটা আছে সেটা কিছুটা বাইরের দিকে বেরিয়ে আছে, বালজিং করে আছে বাইরের দিকে। দ্যাট ইজ রিলেটেড উইথ, আমরা খুব কমনলি বলি যে এটা স্পাইনাল কর্ডটা কিন্তু পুশ করে জিনিসটাকে বাইরের দিকে বেরিয়ে আসতে। এবং এই ধরনের পেশেন্টরা কিন্তু খুব কষ্টে থাকেন, তাদের রাত্রে শোয়ার পর ব্যথা বাড়ে। সারাদিন তাও বা তিনি কাজকর্ম করে চালিয়ে নিতে পারলেন, কিন্তু রাত্রে শোয়ার পর ব্যথা। এবং শুনলে অবাক হবেন আপনি, এই ধরনের পেশেন্টকে কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রে যারা আমাদের কাছে আসেন, মানে ডাক্তারবাবু দুটো জিনিস লেখা, একটা হচ্ছে রেস্ট আর একটা অপারেশন। অপারেশনের ব্যাপারটা গুরুত্ব অনুযায়ী, সিভিরিটি অনুযায়ী অপারেশন করাবেন, কোনো সমস্যা নেই, 3 মাস দেখে নিচ্ছি, যদি না কমে করিয়ে নেবেন। কিন্তু আমার বক্তব্যটা খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, সেটা হচ্ছে যে যদি স্পাইনের মধ্যে অস্টিও আর্থ্রাইটিস হয়ে থাকে তখন কি হবে। অস্টিও আর্থ্রাইটিস যে শুধুমাত্র হাঁটুতে হবে তা কিন্তু নয়, আমাদের মেরুদণ্ডের ছোট ছোট যে ডিস্কগুলো আছে সেখানেও অস্টিও আর্থ্রাইটিক চেঞ্জেস আসতে পারে। কারণ ছোট ছোট যে অস্টিও আর্থ্রাইটিক চেঞ্জেস বা অস্টিও আর্থ্রাইটিসের যে প্রকোপ, কিংবা ছোট ছোট অস্টিওফাইটস হচ্ছে একদম আলপিনের মাথার মতো ছোট ছোট হাড়গুলো বেরিয়ে থাকে। এই ধরনের সমস্যা যদি আসে, এটা প্রথম বলি এটা কেন আসে,
অস্টিও আর্থ্রাইটিক চেঞ্জেস বা অস্টিওফাইটস হচ্ছে এগুলো অল আর বনি ডিজেনারেশন ডিজিজ। বনি ডিজেনারেশন ডিজিজ মানে কি? বার্ধক্যের অসুখ। আপনি শুনলে অবাক হবে, স্পন্ডোলাইসিসও মেডিকেল সায়েন্স বলছে বার্ধক্যের অসুখ। এবার কোনো ইয়ং জেনারেশনের কারোর মধ্যে স্পন্ডোলাইসিস দেখেন আপনি বুঝে যাবেন যে একজন ভদ্রলোক, যিনি পেশেন্ট, যার কম বয়সে স্পন্ডোলাইসিস এসছেন, তিনি কতটা লাইফস্টাইল ম্যানেজমেন্টটাকে ডিস্টার্ব করেছেন, তাই এখনই চলে এসছে। এটা হচ্ছে ম্যাটার। কেউ আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি দক্ষিণ দিনাজপুর থেকে রমা বিশ্বাস বলছি। হ্যাঁ বলুন। বলছি আমি একটু দাদা ভাইয়ের সাথে কথা বলতে চাই। মানে আমার ইউট্রাসে মানে টিউমার হয়েছে। হ্যালো, আপনি রিপোর্টটা পাঠিয়ে দিন। রিপোর্টটা আর ব্লাডের CA-125 করেছেন? হ্যাঁ, মানে আলট্রাসাউন্ড করা হয়েছে। না, রক্ত পরীক্ষা করাননি? না, রক্ত পরীক্ষা এখনো করা হয়নি। রক্ত পরীক্ষা ইমিডিয়েটলি করুন, ব্লাড ফর CA-125। এই রক্ত পরীক্ষাটা করে তারপর আসবেন। বলছি দাদা ভাই, ডাক্তারবাবু তো বললো যে আমি জিজ্ঞেস করেছিলাম। আপনি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করবেন, যাকে জিজ্ঞাসা করেছেন। আমি আপনাকে যেটা বলছি সেটা করুন। রক্ত পরীক্ষার রিপোর্ট করুন, ব্লাড ফর CA-125 আর প্যাপস্মেয়ার টেস্ট করুন। এই রিপোর্ট পাঠান। তারপর রিপোর্ট না দেখে আমি কোনো কথাই বলি না। কোন ডাক্তারবাবু আপনাকে কি বলেছেন, কোন ওষুধের দোকানদার ভাই আপনাকে কি বলেছেন, কোন রেলওয়ে স্টেশনের আপনার পাশের সিটে কে বসেছিলেন তিনি কি বলেছেন, এটা আমার সাবজেক্ট নয়। আপনি যখন ইন্ডিয়ার ট্র্যাডিশনাল আয়ুর্বেদিক ফ্যামিলির ডক্টর দেবব্রত সেনকে ফোন করছেন, আমি ঠিক যে রিপোর্ট চাইবো সেই রিপোর্ট আপনাকে সাবমিট করতে হবে। আমি রিপোর্ট ওরিয়েন্টেড ট্রিটমেন্ট করি, সময় ধরে চিকিৎসা করি। আমার ক্লিনিকে যত পেশেন্ট আসেন সবাই জানেন, আমি প্রত্যেকটা টাইম বলে দিই। আর আপনার ইউএসজি দেখে জানতে হবে যে আপনার মায়োমা মিন্স ইউটেরাইন ফাইব্রয়েড, তার নেচার কী। প্যাপস্মেয়ার টেস্ট করে দেখতে হবে আপনার সার্ভিক্সে কোনো ম্যালিগনেন্সি আছে কিনা। এই যে ব্লাড ফর CA-125 করতে বললাম, ওটা করে জানতে হবে আপনার ম্যালিগনেন্সির কোনো চান্স আছে কিনা। এগুলো না জেনে কোনো কিছু বলা যাবে না। ওষুধ খেয়ে সারবে কি সারবে না সেটা জ্যোতিষীরা বলতে পারবে, আমরা পারবো না, কোনো ডাক্তারই পারবে না। 9830339999 যোগাযোগ করুন। উনি একদম প্রপার কথা বলেন, ওই জন্য প্রপার ট্রিটমেন্টে ওনার কাছ থেকে মানুষ পেয়ে থাকে। আমি ক্লিনিকে আরও বেশি ঠোঁট কাটা, পরিষ্কার ঠোঁট কাটা। কারণ যেই পেশেন্ট আমার কাছে আসছেন তিনি এর আগে সব প্যাথি করে সব কিছু করে আমার কাছে আসছেন। আমাকে পেশেন্স নিয়ে আমার কাছে আসতে হবে। আয়ুর্বেদ চিকিৎসা কোনো স্টেরয়েড দিয়ে হয় না, সময় লাগবে। সেই পেশেন্স আর সেই যদি আপনার মধ্যে সে নিজেকে বাধ্য যদি না হতে পারেন, তাহলে কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা আপনার জন্য। আয়ুর্বেদ চিকিৎসার বেশি হচ্ছে গুরু শিষ্য পরম্পরা। শিষ্য আর গুরুর মধ্যে যেরকম সম্পর্ক, পেশেন্ট আর রুগীর মধ্যে সেই সম্পর্ক হতে হবে। আপনার যে লাইফস্টাইল আমি অ্যাডভাইস করবো আপনাকে সেটা শুনতে হবে। ওষুধ 10%, 90% আপনার সদিচ্ছা যে আপনি নিজেকে ঠিক করতে পারবেন কি পারবেন না। যদি আপনি ডিসিপ্লিন লাইফস্টাইল মেনটেন করুন, আপনি যদি আমার কথা অক্ষর অক্ষরে মেনে চলেন, আপনি যদি মনে করেন যে আপনি পৃথিবীর মুখে এসছেন খাবার জন্য, কোনো ডায়েট রেস্ট্রিকশন, তাহলে আমি খাবোটা কি, খাওয়াটাই আপনার এম ইন লাইফ, তাহলে আয়ুর্বেদ আপনার জন্য নয়। আয়ুর্বেদ শুধু তাদের জন্য যারা ডাক্তার সেনের কথাটা কিন্তু মন দিয়ে শুনবেন না, বাস্তবায়িতও করবেন। কেউ আছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি হাবড়া অশোকনগর থেকে বিপ্লব চক্রবর্তী বলছি। হ্যাঁ বলুন। আমার গত প্রায় 16 বছর ধরে প্রিভিয়াস আমার হাঁটু কোমরে খুব ব্যথা, যন্ত্রণা, কামড়ানো এগুলো ছিল। আমি অনেক ট্রিটমেন্ট করেছি, কিন্তু আমার তবে জানা গেল যে আমার হাঁটুর জেরি শুকিয়ে গেছে, হাড় ক্ষয় হয়ে গেছে। তো হ্যালো, হ্যাঁ, তো কি জানতে চাইছেন? এখন এর জন্য আমার মোটামুটি কি ওষুধ খেলে বা কিভাবে আপনার সাথে যোগাযোগ করা বা কি করলে এটা আমার কমবে? মানে হাঁটতে পারি না, একদমই হাঁটতে পারি না, খুবই প্রবলেম হচ্ছে আমার। আপনার এক্সরে যে রিপোর্টটা আছে সেই রিপোর্টে কোথাও লেখা নেই হাড় ক্ষয়ে গেছে, আর কোথাও লেখা নেই জেলি শুকিয়ে গেছে। না, বলুন। হ্যাঁ, আপনার রিপোর্টে কোথাও লেখা নেই এটা। আপনি যেটা বলছেন আপনার হাঁটুর মধ্যে জেলি শুকিয়ে গেছে, এটা আপনার রিপোর্টে লেখা নেই, এটা আপনি আপনার ভাষাটা বলছেন। হ্যাঁ, ডাক্তার আমাকে বলেছেন বলেই আমি বলছি। হ্যাঁ, মানে আমি ওই ডাক্তারবাবুর কথা অনুযায়ী, হ্যাঁ ওই ডাক্তারবাবুর কথা অনুযায়ী তো আমি চিকিৎসা করতে পারবো না। আপনাকে কি করতে হবে তাহলে, আপনাকে এক্সরে ফিল্মটা সাম্প্রতিক একটা এক্সরে তুলবেন, করিয়ে সেইটা আলোর সামনে ছবি তুলবেন, ছবি তুলে আমাকে পাঠাবেন। সেই রিপোর্ট দেখে আমি পরবর্তী আপনাকে অ্যাডভাইস করব। তার জন্য আমার একদম উপরের নাম্বারটা আমার, লাস্টে দেখবেন 39 আছে, ওখানে হোয়াটসঅ্যাপ করবেন, করে আপনার এক্সরে ফিল্ম
আর ভয়েস মেসেজ দেবেন, তারপর ওরা জানাবে কোন মাসের কোন তারিখে আপনি কোথায় ডেট পাবেন। অনেক ক্ষেত্রে দেখা যায়, দেখবেন গতকাল আমি ডিসকাশন করেছিলাম, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাইক থেকে পড়ে গেল বা সিঁড়ি থেকে পড়ে গেল, সিঁড়ি থেকে নামার সময় জল ছিল, পা স্লিপ করে পড়ে গেল, কোমরে প্রচণ্ড একটা চোট এলো, বেশ লাম্বোসাক্রাল স্পাইন বা এই ধরনের, এবং সেখানে একটা ফ্র্যাকচারের। বেশি বয়সে দেখা গেল কিন্তু যে ওইটার জন্য নাস্তানাবুদ হতে হচ্ছে। অস্টিওমাইলাইটিস বলে এই ধরনের অসুখগুলোতে মেরুদণ্ডের মধ্যে জীবাণু সংক্রমণ হতে পারে। মেরুদণ্ডের মধ্যে জীবাণু সংক্রমণ হয়েও কিন্তু এই প্রবলেমটা হতে পারে। মাম্পস বা এমন অনেক অসুখ বিসুখ আছে যেগুলোতেও কিন্তু মেরুদণ্ডের মধ্যে সমস্যা হয়ে থাকে। যেমন আমাদের কাছে কোনো পেশেন্ট যখন আসেন, কোনো পুরুষ ইনফার্টিলিটির সমস্যা নেই, তার স্পার্ম কাউন্ট খুব কম, স্পার্ম অথবা তার অলিগোস্পার্মিয়া বা এই ধরনের সমস্যা, তখন আমরা প্রথম প্রশ্নটাই করে আপনার ছোটোবেলায় মাম্পস হয়েছিল কিনা। তার মানে একটা অসুখ হবার পর সেই অসুখটা সেরে গেল মানে আপনি নিশ্চিন্ত নন, সেই অসুখের ছায়া আপনার শরীরে রয়ে যাবে বহু বছর বা লাইফ টাইমও। এই যে কোভিড হয়েছে যাদের, তাহলে কোভিড হয়েছে, কোভিড সেরে গেছে, খুব মজার কথা, আমার 2বার কোভিড হয়েছে, আমার 3বার কোভিড, কিন্তু কোভিডের সেই শ্যাডো, সেই ক্ষতি অনেক মানুষের কিন্তু লাংসে রয়ে গেছে। আবার এখন দেখবেন কোভিড নিয়ে আর একটা নতুন জুজুর ভয় দেখানো হচ্ছে। প্রসঙ্গত বলে রাখি, বিভিন্ন সংবাদপত্র, বিভিন্ন মিডিয়া অনেকে অনেক কিছু বলবে, আমি ডক্টর সেন বলছি দায়িত্ব নিয়ে, ঘাবড়াবেন না, একদম ঘাবড়াবেন না। কারণ মনে রাখবেন, যাদের কোমরবিডিটি আছে, কোমরবিডিটি ছাড়া সাধারণ সুস্থ মানুষের, এগুলো ওমিক্রনের ভ্যারিয়েন্ট, এগুলোর জন্য কোনো ভয় নেই। সমস্যা হবে ডাক্তারবাবুর কাছে যাবেন, সুস্থ থাকবেন। কেউ আছেন? হ্যালো, হ্যাঁ আমি ওই কে বলছেন? কথা বলতে চাই। হ্যাঁ, কে বলছেন? আমি ওই আমার নিজের আর কি, মানে পায়ে আমি হাঁটতেই পারছি না। আপনার নাম আর জায়গাটা বলুন। আমার জায়গা হচ্ছে দমদম, আর নাম হচ্ছে কৌরি সর্দার। হ্যাঁ বলুন। দেখুন মা, আপনি হাঁটতে পারছেন না, সমস্যাটা কি কোমরের না হাঁটুর না দুটোরই? আমি বলছি, আমার একটা প্রথমে আমি যখন পড়ে গেছিলাম তখন আমার আর্টিফিশিয়াল বল লাগানো হয়েছিল। ও, পড়েও গেছেন আপনি? হ্যাঁ, সেটা অপারেশন হয়ে গেছে। এবার ওই পাতে, যেই পায়ে বল লাগানো হয়েছিল সেই পাতে আমার পাটা একদম ছোট হয়ে গেছে ডাক্তার বাবু। আমি একদম বসে বেড টান করছি, সমস্ত টয়লেট সব বেড টানে, আমি হাঁটতেই তো পারছি না। যে ডাক্তারবাবুর কাছে অপারেশন করিয়েছেন তাকে গিয়ে জানাননি আপনি আপনার একটা পা ছোট হয়ে গেছে? ও মা, সে এখন বলতে চাচ্ছে যে না না, ঠিক আছে, আমি আর বিতর্কে যাচ্ছি না, বুঝতে পেরেছি। তো আপনি একটা কাজ করুন, আপনার অপারেশন যে হয়েছে তার অপারেশনের পর তো আপনার কতদিন আগে অপারেশন হয়েছে? আমার এই ধরুন তাও 7-8-5 বছর তো হয়েই গেছে। ঠিক আছে, অপারেশনের পেপারটা তো আছে বাড়িতে? হ্যাঁ। ওই পেপারটা আমাকে একটু পাঠান, আর একটা এখনকার এক্সরে করে আমাকে পাঠান, কেমন? এই দুটো দেখে আমি আপনাকে পরবর্তী অ্যাডভাইস করব। একেবারেই 9830339999 দেখুন নাম্বার যাচ্ছে, এখানে কিন্তু আপনারা পাঠাতে পারেন। কেউ আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার দিদি। আমি কুলাকাট থেকে শিবানী চ্যাটার্জি বলছি। বলুন। প্রত্যন্ত গ্রাম, হুগলি জেলা প্রত্যন্ত গ্রাম থেকে। দাদা ভাইয়ের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। বলুন। আমার নাতনির 9 বছর প্লাস বয়স, তার কোমরে যন্ত্রণা হয়। আমি কোনো ডাক্তার দেখাইনি, ও সাইকেল করে করতে যায় এবং দড়িলাপ টেলাপ করে, তো কমে যায়। মা স্কুলে 3-4 বার করতে যায়, স্কুল যায়, এই কোমরের যন্ত্রণা হয়। দেখুন, কোমরের যন্ত্রণার অনেক কারণ আছে, কেমন? প্রচুর কারণ আছে। অনেক লক্ষণ, অনেক খারাপ অসুখেরও লক্ষণ, অনেক সাধারণ অসুখেরও লক্ষণ, আবার সামান্য একটুখানি ঠান্ডা লাগলেও কোমরে ব্যথা হতে পারে। সুতরাং ইনিশিয়ালি কোমরে যন্ত্রণা মানেই কিন্তু একটা এক্সরের প্রয়োজনীয়তা থাকে। আপনি একটা কোমরের এক্সরে অফ এলএস স্পাইন বা এক্সরে অফ এলএস স্পাইন বা লাম্বার রিজিয়ন বা লাম্বোস্যাক্রাল রিজিয়নের একটা এক্সরে করে আমাকে পাঠান, আমি দেখে পরবর্তী অ্যাডভাইস করব যে খেলতে গিয়ে কোনো ওই জায়গায় কোনো চোট আঘাত বা ফ্র্যাকচার বা ডিসলোকেশন কিছু হয়েছে কিনা। যেমন কোমরের ব্যথা কিন্তু অগ্রাহ্য করার নয়। মানে তলপেটের বিভিন্ন রকম ক্যান্সারেরও একটা প্রাইমারি প্রথম দিকের বেসিক লক্ষণ দেবে কিন্তু কোমরে ব্যথা।
অনেক ক্ষেত্রে দেখবেন যাদের অ্যাবর্শন হয় বা মিসক্যারেজ হয়, তাদের সেটা যদি প্রপারলি ক্লিন না করা হয়, তাদের পিআইডি বলে একটা রোগ হয়, দ্যাট ইজ পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। সেই অসুখের পার্শ্ব প্রতিক্রিয়াতেও কিন্তু কোমরে ব্যথা হতে পারে। সুতরাং কোমরে ব্যথার কারণ অনেক, কিন্তু এই অনেক কোমরে ব্যথার কারণের মধ্যে সঠিক কারণটাকে যদি খুঁজে বার না করে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী যদি সেটাকে সঠিকভাবে ট্রিটমেন্ট না করা হয়, সেই কোমরে ব্যথা কিন্তু রয়ে যায়। কোমরে ব্যথা মানে ভবিতব্য এটা নয় যে আমি সাইকেল বাইক চালাতে পারবো না, আমাকে পেনকিলার বা ওই ব্যথা কমাবার জেলি লাগিয়ে জীবন কাটাতে হবে, এটা নয়। কোমরে ব্যথা থেকেও আপনি কিন্তু সুস্থ সুন্দরভাবে খেলাধুলোর জগতেও ফিরে আসতে পারেন আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের হাত ধরে। তার জন্য প্রয়োজন আপনার নিজের সদিচ্ছা। একদমই তাই। সুতরাং অবশ্যই আমি বলবো চেম্বারের কথা। 24 মে পরশু দিনকে, কাল বাদে পরশু কিন্তু চুঁচুড়ায় চেম্বার রয়েছে ডক্টর সেনের। 8 জুন আগরতলা, 12 জুন আরামবাগ, 13 জুন বাঁকুড়ায় চেম্বার। অবশ্যই যোগাযোগ করতে হবে। আগামী দিনে আরও কিছু আলোচনা নিয়ে অবশ্যই ডক্টর সেনকে নিয়ে ফেরা হবে। অনেক ধন্যবাদ তোকে, ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। নো পেন, নো স্ট্রেন, অনলি গেইন। পরম্পরা আয়ুর্বেদের সুদন্ত টুথপেস্ট। মুক্তর উজ্জ্বলতা ও প্রাণোচ্ছল হাসি ফিরে আসুক আপনার আত্মবিশ্বাসে। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন ফর্মুলেশন। Red Carpet Mixed Essential Oil is a unique formulation from the House of Parampara Ayurveda. This elixir not only provides intense moisture and nourishment to the skin, but also helps to reduce aging. Discover the power of nature's secret in every drop. Parampara, where nature meets purity. আয়ুর্বেদাচার্য ডাক্তার দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ, ভারতের অন্যতম বংশানুক্রমিক আয়ুর্বেদ চিকিৎসক পরিবার। আয়ুর্বেদাচার্য ডাক্তার দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ। ফর ক্লিনিক অ্যাপয়েন্টমেন্টস 9830 339 339।